লেবাননে ইসরায়েলি হামলায় অনিশ্চয়তায় বাংলাদেশিরা নিরাপদ আশ্রয় কেন্দ্রের দাবি, দূতাবাস ও সরকারের হস্তক্ষেপ কামনা। আমিরাতে বাংলাদেশিদের ভিসা সমস্যা সমাধানে সচেতনতামূলক অনুষ্ঠান, দেশের সুনাম রক্ষায় দায়িত্বশীল আচরণের আহ্বান। এবং সৌদি আরবে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ওমরা ভিসা ইস্যু কার্যক্রম। এবার হজে গিয়ে এখন পর্যন্ত ৪১ বাংলাদেশির মৃত্যু। স্বাগত প্রবাসের সংবাদে, সঙ্গে আছি শাহরিয়ার অঙ্কুর। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। লেবাননের দক্ষিণাঞ্চলে দখলদারদের হামলায় দাইয়ে নাবাতিয়ে ওসুর অঞ্চলে ধারাবাহিক বিমান ও ড্রোন হামলায় ব্যাপক ধ্বংসযজ্ঞের সৃষ্টি হয়েছে। অনেক এলাকায় বসতবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান এবং অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব এলাকায় এখনও কিছু বাংলাদেশি প্রবাসী আটকা পড়ে আছেন। নির্দিষ্ট কোনো আশ্রয়কেন্দ্র না থাকায় তারা নিরাপদ স্থানে সরে যেতে পারছেন না। এ অবস্থায় দ্রুত একটি আশ্রয়কেন্দ্র খুলতে বাংলাদেশ দূতাবাস ও সরকারের কাছে জোর দাবি জানিয়েছেন প্রবাসীরা। লেবাননের দক্ষিণাঞ্চলে হামলা জোরদার করায় বসত বাড়ি হারিয়ে শঙ্কায় প্রবাসী বাংলাদেশিরা। তারা দূতাবাসের কাছে আশ্রয়কেন্দ্র খোলার আবেদন জানিয়েছেন। এ বিষয়ে লেবানন থেকে আরও জানাচ্ছেন মোহাম্মদ মিলন খান। যে স্থানটিতে এখন অবস্থান করছে এটি কিন্তু লেবাননের সাইদা জেলায় যদিও পড়েছে, কিন্তু আমার এখান থেকে আপনার পিছনে যে অঞ্চলটি দেখতে পাচ্ছেন, এই ঝুঁকিপূর্ণ অঞ্চলটি কিন্তু নাবাতিয়ার খুব কাছাকাছি। এই স্থানটি এই নাবাতিয়া এবং সৌর এলাকা, এই এলাকাগুলোতে কিন্তু প্রতিনিয়ত এখানে ইসরায়েলি বাহিনী হামলা পরিচালনা করছে। আমি যখন কথা বলছি ঠিক তখনও কিন্তু এখানে আমি বিমান হামলার শব্দ শুনতে পেলাম। এই এলাকাটি মূলত অত্যন্ত বিপজ্জনক এলাকা এবং ইতিমধ্যে এখান থেকে প্রবাসী বাংলাদেশি সহ এখানকার অধিবাসী যারা রয়েছে তাদের কিন্তু সরে যাওয়ার জন্য রেড অ্যালার্ট জারি করা হয়েছে এবং সরে যাওয়ার জন্য তারা এখানে ম্যাপ তৈরি করে দিয়েছে যে এই এলাকায় থাকা যাবে না, এমনটি কিন্তু দিক নির্দেশনা দেওয়া হয়েছে। প্রবাসী বাংলাদেশিরা এই মুহূর্তে নিরাপদ স্থানে থেকে একটি আশ্রয় কেন্দ্র দ্রুত যেন ব্যবস্থা করা হয়, এই জোর দাবি কিন্তু তারা তুলছে। লেবাননের বেইরুতের সাইদা থেকে মিলন খান, নিউজ 24। সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশিদের ভিসা সংকট ক্রমে চরম আকার ধারণ করছে। এমন পরিস্থিতি থেকে উত্তরণে বাংলাদেশ কমিউনিটি প্রাউড অব দুবাই এবং প্রাউড অব ইউএই শীর্ষক সচেতনতামূলক অনুষ্ঠান আয়োজন করে। বাংলাদেশ মিশন বলছে, এ ধরনের উদ্যোগ প্রবাসীদের ইতিবাচক ভাবমূর্তি গঠনে সহায়ক হবে। সংযুক্ত আরব আমিরাত থেকে সিরাজুল হকের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। দীর্ঘদিন ধরে ভিসা ও শ্রমবাজার সংশ্লিষ্ট নানা চ্যালেঞ্জ এসব নিয়েই চলছেন সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত বাংলাদেশিরা। দূতাবাস বলছে, ভিসা ও সনদ জালিয়াতি, মাদক সংশ্লিষ্ট অপরাধ, জুলাই আন্দোলনে কিছু প্রবাসী বিক্ষোভে অংশগ্রহণ এবং আইন ভঙ্গের ঘটনায় বাংলাদেশি কমিউনিটির প্রতি বিশেষ নজর দেয় আমিরাত সরকার। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ার অভিযোগও নতুন উদ্বেগ তৈরি করেছে। এমন পরিস্থিতিতে প্রবাসীদের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে বাংলাদেশ কমিউনিটি এবং আমিরাতে কর্মরত সাংবাদিকদের উদ্যোগে আয়োজন করা হয় প্রাউড অফ দুবাই ও প্রাউড অফ ইউএই শীর্ষক অনুষ্ঠান। বাংলাদেশ সরকার কি চাচ্ছে? নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা আমাদের মেধা দিয়ে, আমাদের শ্রম দিয়ে বাংলাদেশকে পৃথিবীর মানচিত্রে তুলে ধরবো। বাংলাদেশ কনসুলেট ও দূতাবাসের কর্মকর্তারা বলেন, প্রবাসীদের কর্মদক্ষতা, শৃঙ্খলা এবং আইন মেনে চলার সংস্কৃতি দুই দেশের সম্পর্কের উপর ইতিবাচক প্রভাব ফেলে। দেশের সুনাম অক্ষুণ্ণ রেখে সবাইকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানান তারা। আমরা মনে করি এই ধরনের অনুষ্ঠান যদি আরো হয়, তার মাধ্যমে এদেশের সরকারের যারা নীতি নির্ধারক তারা আমাদের এই ধরনের উদ্যোগগুলোকে ভালো চোখে দেখবে। অতি দ্রুত আবারও স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পেরে আমরা যে আনন্দিত হয়েছি, আমরা নিজেরা নিরাপত্তা বোধ করছি, এটির ব্যাপারে আমরা সকলকে জানাতে চেয়েছি এই অনুষ্ঠানের মাধ্যমে। করোনা মহামারী ও আঞ্চলিক অস্থিরতার সময়েও বাংলাদেশিদের নিরাপত্তা ও কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করে আরব আমিরাত। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। পবিত্র হজ শেষ হওয়ার পর সৌদি আরবে শুরু হচ্ছে ওমরা মৌসুম। রোববার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ওমরা ভিসা ইস্যু কার্যক্রম। হজ ও ওমরা মন্ত্রণালয় জানিয়েছে, এখন থেকে নুসুক অ্যাপের মাধ্যমে সহজেই পাওয়া যাবে ওমরা সংশ্লিষ্ট সব সেবা। বিশ্বের বিভিন্ন দেশের মুসল্লিরা এই অ্যাপের মাধ্যমে সহজেই ওমরা পারমিট, হোটেল বুকিং সহ প্রয়োজনীয় সব সেবা গ্রহণ করতে পারবেন। আধুনিক ডিজিটাল ব্যবস্থাপনার মাধ্যমে ওমরা সেবাকে আরও সহজ, নিরাপদ ও সুশৃঙ্খল করতে কাজ করছে সৌদি আরব।
সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে এবছর মোট ৪১ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ২৭ জন পুরুষ এবং ১৪ জন নারী সদস্য। ৩০ জন মারা গেছেন মক্কায়, মদিনায় মারা গেছেন ১১ জন। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টাল থেকে এ তথ্য জানা গেছে। পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে এখন দেশে ফিরছেন হাজিরা। এখন পর্যন্ত ১১,৬১৩ জন হাজি দেশে ফিরেছেন। ওমানে বসবাসরত বাংলাদেশি তরুণ ব্যবসায়ী ও জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর মিজান নিখোঁজ হওয়ার ৩ দিন পর তার মরদেহ একটি গাড়ি থেকে উদ্ধার করা হয়েছে। সোমবার ওমানের সোহারের লুলু হাই পার্ক মার্কেটের পার্কিং এলাকায় একটি গাড়ির ভেতরে দরজা বন্ধ অবস্থায় এক ব্যক্তির মরদেহ দেখতে পান স্থানীয় এক ওমানি নাগরিক। খবর পেয়ে রয়্যাল ওমান পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে মরদেহটির পরিচয় নিশ্চিত করে। মিজানের বাড়ি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলায়। তার বাবার নাম আব্দুল জব্বার। মরদেহ বর্তমানে সোহার হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। এ ঘটনায় নিহতের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ইতালিতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় রোববার মিলানের একটি হল রুমে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে শহীদ জিয়ার কর্মময় জীবন, স্বাধীনতা ও বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় তার অবদানের কথা তুলে ধরেন বক্তারা। জিয়ার আদর্শ নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় বলে উল্লেখ করেন তারা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মিলান বিএনপি শাখার সাবেক প্রধান উপদেষ্টা আব্দুল্লাহ আল মামুন। আজকে আমরা এমন একজন নেতার শাহাদাত বার্ষিকী পালন করছি, যে নেতার আদর্শটি আমরা আজকে সবাই এই জায়গায় কথা বলার সুযোগ পাচ্ছি। আমি সংগ্রামী নেতৃবৃন্দকে বলবো যে আগামীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছেন যে আমরা যতটা ঐক্যবদ্ধ থাকবো। মালয়েশিয়ায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি, স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী। এ উপলক্ষে মালয়েশিয়া বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলো দোয়া ও আলোচনা সভার আয়োজন করে। সভাপতিত্ব করেন বিএনপির সহসভাপতি আব্দুল জলিল লিটন, সহ সাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিন ও দপ্তর সম্পাদক মাহমুদ আমিনুল ইসলাম রতনের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ ১০ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আখতারুজ্জামান বাচ্চু। পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পর এবার পূর্ণাঙ্গ রূপ পেল বিজেপি সরকারের মন্ত্রিসভা। সোমবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নতুন করে শপথ নিয়েছেন ৩৫ জন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। শুভেন্দু ক্যাবিনেটের সদস্য সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১ জনে। কলকাতার লোকভবনে বন্দে মাতরম ও জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় শপথের আনুষ্ঠানিকতা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে একে একে শপথ নেন ১৩ জন পূর্ণমন্ত্রী, ৩ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবং ১৯ জন প্রতিমন্ত্রী। তাদের শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল RN রবি। শপথ শেষে নতুন মন্ত্রীরা সরাসরি যান নবান্নে। সেখানে বিশেষ বৈঠকে তাদের মধ্যে দপ্তর বন্টন করেন মুখ্যমন্ত্রী। রাজনৈতিক পালাবদলের পর প্রশাসনিক কর্মকাণ্ডকে আরো গতিশীল করতে এই সম্প্রসারণ গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছে তার সরকার। সরকারের উপরে বর্ষিত হচ্ছে। গত ৯ মে ৫ মন্ত্রীকে নিয়ে সরকারের যাত্রা শুরু করে শুভেন্দু অধিকারীর প্রশাসন। নতুনদের অন্তর্ভুক্তির ফলে মন্ত্রিসভার সদস্য সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১ জনে। এদিকে আগামী ১১ জুন দিল্লিতে নীতি আয়োগের বৈঠকে রাজ্যের উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনার পূর্ণাঙ্গ চিত্র তুলে ধরতে প্রস্তুতি নিচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। চৈতি রয়, নিউজ 24। ভারতে সোশ্যাল মিডিয়ায় আলোচনায় থাকা ব্যঙ্গাত্মক সংগঠন ককরোচ জনতা পার্টি সিজেপি এবার সরাসরি রাজপথে নামার পরিকল্পনা করেছে। সংগঠনের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে আগামী ৬ জুন দিল্লিতে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছেন বলে জানিয়েছে রয়টার্স। বেকারত্ব, শিক্ষা খাতে দুর্নীতি, প্রশ্নফাঁস এবং তরুণদের অর্থনৈতিক সংকটের প্রতিবাদে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। ব্যঙ্গাত্মক রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে শুরু হওয়া সিজেপি অল্প সময়েই কোটি কোটি অনুসারী অর্জন করে ব্যাপক আলোচনায় এসেছে।
মালদ্বীপে অনুষ্ঠিত ডায়মন্ড জুবিলি আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে পাকিস্তানের সাথে গোলশূন্য ড্র করেছে বাংলাদেশ অলিম্পিক ফুটবল দল। ম্যাচের শুরু থেকেই দুই দলই আক্রমণাত্মকভাবে খেললেও নির্ধারিত সময়ে কোনো দলই জালের দেখা পায়নি, ফলে গোলশূন্যভাবে শেষ হয় টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ। মালদ্বীপের রাজধানী মালেতে অনুষ্ঠিত এই চার জাতির টুর্নামেন্টে অংশ নিয়েছে বাংলাদেশ, পাকিস্তান, মালদ্বীপ ও আফগানিস্তান। টুর্নামেন্টটি মালদ্বীপ ফুটবলের ৭৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজন করা হয়েছে। ম্যাচ শেষে টিম ম্যানেজার মোহাম্মদ শাহিন বলেন, দল ভালো খেলেছে এবং পরবর্তী ম্যাচগুলোতে আরও ইতিবাচক হবে বলে আশা প্রকাশ করেন তিনি। আমাদের যারা ছিল অবশ্যই ভালো খেলছে, আনফরচুনেটলি একটা রেড কার্ডের জন্য হয়তো আমরা একটু পিছিয়ে গেছি। এরপরে 10 জন থাকা সত্ত্বেও আমরা অবশ্যই আমাদের ছেলেরা অনেক কষ্ট করছে, আমাদের প্লেয়াররা যা কষ্ট করছে, তবু আমরা শূন্য ম্যাচটা ড্র নিয়ে আসছি। ইনশাল্লাহ নেক্সট ম্যাচগুলি আমরা জয় নিয়ে আসবো। মশক নিধন শিখতে ফ্লোরিডা নয় বরং ডোবার পাশে দাঁড়ানোর পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র শাহাদাত হোসেন সহ 5 জন কর্মকর্তার মশক নিধনের উদ্বোধনী কার্যক্রম পরিদর্শনের জন্য বিদেশি প্রতিষ্ঠান ভ্যালেন্ট বায়োসায়েন্স এলএলসি এর অর্থায়নে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় যাওয়ার প্রস্তাব অনুমোদনের জন্য পাঠানো হয়। অতিরিক্ত সচিব আতিকুর রহমান রুমন জানান, স্থানীয় সরকার বিভাগ থেকে এর সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হলে প্রধানমন্ত্রী বলেন, মশক নিধন শেখা বা দেখার জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় যাওয়ার দরকার নেই। দেশেই সন্ধ্যার পর যে কোনো ডোবার পাশে 2-3 ঘন্টা অবস্থান করলেই মশক নিধনের অনেক উদ্ভাবনী পদ্ধতি বের করা সম্ভব। রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার মামলায় আসামি সোহেল রানা ও তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এই মামলার বিচার শুরু হলো। আজ থেকে শুরু হবে মামলার সাক্ষ্য গ্রহণ। ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আনা হয় চাঞ্চল্যকর রামিসা হত্যাকাণ্ডের আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে। পুলিশের কড়া নিরাপত্তায় তাদের এজলাসে তোলা হয়। অভিযোগ গঠনের শুনানিতে রাষ্ট্রপক্ষের বিশেষ পাবলিক প্রসিকিউটর আদালতে নৃশংস ঘটনার বর্ণনা তুলে ধরে অভিযোগ গঠনের আবেদন করেন। রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী আসামিদের নির্দোষ দাবি করেন। পরে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক। মাননীয় ট্রাইব্যুনাল এই সাবমিশনে সন্তুষ্ট হয়ে আগামীকাল রাষ্ট্রপক্ষে সাক্ষী উপস্থাপনের জন্য নির্দেশ দিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে, এবং একই সাথে আগামীকাল থেকে এই মামলার সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া একটানা চলিতে থাকিবে। আসামিরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথা বলে আদালত থেকে অনুকম্পা পাওয়ার জন্য এবং মামলার গতিবিধিকে ভিন্ন জায়গায় প্রবাহিত করার জন্য অনেক সময় আসামিরা কিছু বলতে চায়, কিন্তু এটা দ্রষ্টব্যের বিষয় নয়। আসামিকে পক্ষের আইনজীবীরা এই ধরনের যে স্টেট ডিফেন্স ছিলেন তিনি এই ধরনের কোনো বক্তব্য উপস্থাপন করে নাই। অভিযোগ শোনানোর সময় সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তার কান্নায় ভেঙে পড়েন। তখন সোহেল রানা তার স্ত্রীকে নির্দোষ দাবি করেন। পরে রামিসা হত্যার সাথে জড়িত না থাকার দাবিও করেন সোহেল রানা। আসামি পক্ষের আইনজীবী জানান, মামলার শুনানিতে আসামি নির্দোষ দাবির পক্ষে যুক্তি তুলে ধরা হবে। আমাদের বক্তব্য ছিল, এই মামলা যেহেতু ডিএনএ রিপোর্টে বীর্যের উপস্থিতি শনাক্ত হয়নি এবং এই মামলা কোনো সাক্ষ্য নেই, সেহেতু এই আসামি সোহেল রানা এবং স্বপ্না খাতুনের সম্পর্কিত বিজ্ঞাপনটা আবেদন করেছিলেন। বিজ্ঞাপনে আমাদের নামঞ্জুর করে আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করে। এই মামলায় রামিসার বাবা, মা, বোন, চাচা, চাচি, প্রতিবেশী ও পুলিশের 6 সদস্য সহ 18 জনের সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে। শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের আইনে 29 কার্যদিবসের মধ্যে মামলা নিষ্পত্তির বাধ্যবাধকতা রয়েছে। জুবায়ের সানি, নিউজ 24, ঢাকা। বিচারের নামে অবিচার ও দীর্ঘসূত্রিতার কারণে দেশে অপরাধ বাড়ছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সোমবার বিকালে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন রামিসার বাবা মাকে দেখতে চান তিনি। বলেন, সরকার আন্তরিক হলে এই নৃশংস হত্যাকাণ্ডের বিচার দ্রুততম সময়ে সম্ভব। রামিসার শোকে অসুস্থ হয়ে পড়া মা বাবাকে দেখতে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে যান জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। চিকিৎসার খোঁজখবর এবং গভীর সমবেদনা জানান তিনি। পরে গণমাধ্যমে কথা বলেন তিনি। বলেন, বিচারের নামে অবিচার ও দীর্ঘসূত্রিতার কারণেই দেশে অপরাধ বাড়ছে। যারা এইভাবে আত্মস্বীকৃত দর্শনকারী এবং হত্যাকারী, এদের বিচার লম্বা হওয়া মানেই হলো এদেরকে সহযোগিতা, মানেই হলো
অন্যায়ের পক্ষে নয়, দুষ্কৃতিকারীর পক্ষে নয়। এই জঘন্য অপরাধের বিচারে সরকারের দেওয়া প্রতিশ্রুতি শতভাগ বাস্তবায়ন হবে বলে আশা প্রকাশ করেন তিনি। মাননীয় প্রধানমন্ত্রী তাদের বাসায় গিয়ে আশ্বস্ত করেছেন 15 দিনের মধ্যে বিচার সম্পন্ন করবেন। আমরা দেখতে চাই প্রধানমন্ত্রীর কমপক্ষে এই ওয়াদাটা শতভাগ বাস্তবায়ন হবে। বিচার বিভাগকে স্বাধীনভাবে কাজ করতে দিলে সমাজে অন্যায় অবিচার কমে আসবে বলেও মন্তব্য করেন বিরোধী দলীয় নেতা। রাজু মাহমুদ, নিউজ 24, ঢাকা। বৈশ্বিক বাস্তবতায় জ্বালানি তেলের দাম বাড়ানোর বিকল্প সরকারের হাতে ছিল না, এমনটাই মনে করেন জ্বালানি বিশেষজ্ঞরা। তাদের মতে তেলের দামে ভর্তুকি বাড়ালে দেশে মূল্যস্ফীতি বেড়ে যেত। বলছেন, ডিজেলের দাম না বাড়ায় আপাতত কৃষি উৎপাদন এবং যোগাযোগ ব্যবস্থায় খরচ বাড়ার আশঙ্কা নেই। তবে তেলের মূল্য বৃদ্ধি নিয়ে ভোক্তা পর্যায়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। শাহালি জয় রিপোর্ট। 1.5 মাসের ব্যবধানে দেশে দ্বিতীয়বারের মতো বাড়ল জ্বালানি তেলের দাম। আন্তর্জাতিক বাজারের সঙ্গে দামের সমন্বয় করতে গিয়ে স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতিতে এই দাম বাড়িয়েছে সরকার। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর পরামর্শে 2024 সাল থেকে জ্বালানি তেলের মূল্য নির্ধারণে এই পদ্ধতি ব্যবহার করে আসছে বাংলাদেশ। নতুন দর অনুযায়ী অকটেন পেট্রোল এবং কেরোসিনের দাম বেড়েছে লিটারে 5 টাকা করে। কালকে রাত্রে হঠাৎ নিউজ হয়েছে যে 5 টাকা করে বাড়বে। জনগণের জন্য তো একটা কষ্টসাধ্য। বিশ্বের প্রত্যেকটা রাষ্ট্রে তেলের দাম বাড়ছে, শুধু আমাদের দেশে না। আমাদের দেশে তো সরকার দীর্ঘদিন পরে তেলের দাম বাড়াইছে। বেশি হয়ে গেল বাড়তি দামটা। আমরা তো সাধারণ জনগণ, যদি আপনি 20 টাকাও বাড়ান কিছু করার নাই তো। বৈশ্বিক ইস্যু একটা ফ্যাক্টর, যেটা ওয়ার্ল্ড ক্রাইসিস। এপ্রিলের মাঝামাঝি এক দফা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করার পর আবারও কেন দাম বাড়ালো সরকার, তার ব্যাখ্যা দিলেন এই জ্বালানি বিশেষজ্ঞ। আমাদের দাম বাড়ানোটা অ্যাকচুয়ালি অপরিহার্য হয়ে গেছে, যে এই দামটা যদি না বাড়ায় তাহলে সরকার এই টাকাগুলা আর রিকভার করতে পারবে না, এবং রিকভার করতে যদি না পারে তাহলে আমরা দেখছি অলরেডি আমাদের এনার্জি সেক্টরে আমরা যদি সব কিছু ভর্তুকি হিসাব করি 80,000 কোটি টাকার মতো হয়ে যায়। এত টাকা সরকার দেবে কোত্থেকে? হয় টাকা ছাপাবে, যেটা আরও খারাপ আমাদের ইনফ্লেশন, আর তা না হলে অন্যান্য সেক্টর থেকে যদি এটা সরানো হয় তাহলে এটা আমাদের জন্য মোটেই ভালো হবে না। পেট্রোল অকটেনের দাম বাড়ানো হলেও অপরিবর্তিত আছে ডিজেলের দাম। বিশেষজ্ঞরা বলছেন এ কারণে পরিবহন খরচ এবং পণ্যমূল্য বাড়ার শঙ্কা থাকবে না। ডিজেলটা হাত দিলেই যেটা হয় একটা অরাজকতা সৃষ্টি হয়ে যায়, কারণ আমরা দেখি যে ট্রান্সপোর্ট সেক্টরে ওরা একদম অযৌক্তিকভাবে ভাড়া টাড়া বাড়ানো আরম্ভ করে। সরকারের তরফে বলা হচ্ছে আন্তর্জাতিক বাজারে দাম কমলে বাংলাদেশেও মূল্য হ্রাস হবে জ্বালানি তেলের। আমরা তো আশাবাদী যে মিডল ইস্ট ক্রাইসিস অচিরেই রিজলভ হবে, এবং আমি খুব দায়িত্ব নিয়েই বলতে পারি যদি গ্লোবাল প্রাইস শার্পলি ডিক্লাইন করে আমরাও খুব শার্পলি এটা অ্যাডজাস্ট করবার চেষ্টা করব। সংকট এখনো কিন্তু কাটে নাই, আবার আমাদেরকে আমদানি করেই চলতে হবে। এই সব বিষয়টা মাথায় রেখেই সরকারকে পরিচালনা করতে হয়। গত 28 ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ে। এতে প্রভাব পড়ে বৈশ্বিক জ্বালানি তেলের সরবরাহে। দেশেও তেলের সরবরাহ নিয়ে আতঙ্ক তৈরি হয়। লম্বা লাইন বাড়তে থাকে ফিলিং স্টেশনগুলোতে। তবে 20 এপ্রিল থেকে নতুন দাম কার্যকর হওয়ার পর বাজারে জ্বালানি তেলের সরবরাহ বাড়ানো হয়। এরপর ধীরে ধীরে ফিলিং স্টেশন থেকে ভিড় কমে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। যারা বাংলাদেশকে মৌলবাদী রাষ্ট্র হিসেবে বিশ্বের কাছে পরিচিত করতে চায় তারাই ব্রাহ্মণবাড়িয়ায় বনলতা এক্সপ্রেস সিনেমা বন্ধ করে দিয়েছে বলে মন্তব্য করেছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। সোমবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুরে বনলতা এক্সপ্রেস সিনেমা প্রদর্শনী বন্ধের প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে এ মন্তব্য করেন তিনি। মানববন্ধনে প্রদর্শনী বন্ধের নিন্দা জানিয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান বক্তারা। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই কর্মসূচিতে অংশ নেয়। যারা বাংলাদেশকে একটা মৌলবাদী রাষ্ট্র হিসেবে বিশ্বের কাছে পরিচিত করতে চায় তারাই বাংলাদেশের এই সংস্কৃতির রাজধানী ব্রাহ্মণবাড়িয়াতে একটা সিনেমা, যেটা একেবারেই পরিবারের সকলকে নিয়ে দেখবার মতন একটি সিনেমা বনলতা এক্সপ্রেস, তার প্রদর্শনী বন্ধ করে দিয়েছে। বাগেরহাটের খান জাহান আলী রহমতুল্লাহি আলাইহির মাজারের দিঘির ঘাট থেকে 7 বছরের এক শিশুকে টেনে নিয়ে গেছে কুমির।
সোমবার রাতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, নিখোঁজ হওয়া শিশুর মানসিক প্রতিবন্ধী মা রাত 8:20 দিকে ফাতেমাকে গোসল করতে দিঘিতে নামে। এ সময় দিঘিতে থাকা একটি কুমির তাকে কামড়ে পানির নিচে টেনে নিয়ে যায়। পরে বিষয়টি প্রশাসনকে জানানো হলে ঘটনাস্থলে ছুটে আসেন বাগেরহাট 2 আসনের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাত, জেলা প্রশাসক মাহমুদ গোলাম মোহাম্মদ বাতিল ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান শুরু করেন। নিখোঁজ শিশুটিকে উদ্ধারে দিঘিতে অভিযান অব্যাহত আছে। এরকম করছিল, তখন কুমিরের মুখী বাচ্চাটা, কিন্তু কেউ আনতে পারেনি। মেয়েটির চিৎকারে অনেক মানুষজন জড়ো হয়, কিন্তু জড়ো হতে হতে এবং তাকে উদ্ধার করতে করতে আসলে কুমিরটি অনেক পানির তলে চলে যায়। স্থানীয় লোক প্লাস ফায়ার সার্ভিস প্লাস জেলা প্রশাসন সব মিলেমিশে আমরা কাজ চালাচ্ছি। মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছে, আমরা এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। আর আপাতত এই ঘাটকে নিরাপদ করা, এই দিকে নিরাপদ করা পর্যন্ত আমাদের এই কুমিরকে অন্যত্র স্থানান্তর করার বিষয়ে আমরা 2-1 দিনের মধ্যে আমরা সিদ্ধান্ত গ্রহণ করছি। ভারতের আহমেদাবাদে অনুষ্ঠিত 2 দিনের আইসিসির সভায় এসেছে বেশ কিছু সিদ্ধান্ত। টেস্টে গোলাপি বলের পরীক্ষামূলক ব্যবহার থেকে শুরু করে ফ্রাঞ্চাইজি ক্রিকেটের লাগাম টানা এবং ক্রিকেট কানাডাকে স্থগিত করার মতো কঠোর পদক্ষেপ নিয়েছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এছাড়া বাংলাদেশ ও শ্রীলঙ্কার বর্তমান পরিস্থিতি মূল্যায়নে পাঠানো হয়েছে বিশেষ প্রতিনিধি দল। তবে আইসিসির সভায় উপস্থিত ছিলেন না বিসিবির সভাপতি তামিম ইকবাল। বিশ্ব ক্রিকেটের সুশাসন, শক্তিশালীকরণ ও সংস্কারের লক্ষ্যে আহমেদাবাদে বসেছিল আইসিসি বোর্ড সভা, যেখানে টেস্ট ক্রিকেটে আলোর স্বল্পতা দূর করতে বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন থেকে 2 দলের সম্মতিতে টেস্ট ম্যাচে পরীক্ষামূলকভাবে ব্যবহার করা যাবে গোলাপি বল। এছাড়া টি-20তে 15 মিনিটের বিরতি বাধ্যতামূলক করা হয়েছে। আর পানি পান বিরতিতে মাঠে প্রবেশ ও খেলোয়াড়দের পরামর্শ দেওয়ার সুযোগ পাবেন কোচরা। বড় পরিবর্তন এসেছে নারী ক্রিকেটেও। 2027 সালের নারী চ্যাম্পিয়ন্স ট্রফি জুন-জুলাইয়ের পরিবর্তে অনুষ্ঠিত হবে 14 থেকে 28 ফেব্রুয়ারি। 10টি দল নিয়ে এবছর শুরু হবে নতুন ওমেন্স ইমার্জিং নেশনস ট্রফি। এছাড়া 2028 নারী টি-20 বিশ্বকাপে ভারতের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে নিরপেক্ষ ভেন্যুতে। এদিকে প্রশাসনিক ব্যর্থতার দায়ে ক্রিকেট কানাডাকে স্থগিত করাচ্ছে আইসিসি। অন্যদিকে বিসিবি নির্বাচন প্রক্রিয়া ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে ঢাকায় এসেছেন আইসিসির 2 প্রতিনিধি ডক্টর মোহাম্মদ মুসাজে ও তাভেঙ্গাওয়া মুকুলানি। একই সাথে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের পরিস্থিতি মূল্যায়নে সে দেশে গেছেন ইমরান খাজা ও দেবজিৎ সাইকিয়া। ফ্রাঞ্চাইজি ক্রিকেটের মাত্রাতিরিক্ত বিস্তার রুখতেও কঠোর আইসিসি। আন্তর্জাতিক ক্যালেন্ডারের সাথে সামঞ্জস্য বজায় রাখতে গঠিত হয়েছে বিশেষ কমিটি। মামুনুর রহমান, নিউজ 24। আর এই ছিল প্রবাসের সংবাদে। ধন্যবাদ।